ডোনাল্ড ট্রাম্পের উপরে যে গোলাগুলির যে ঘটনা ঘটলো হোয়াইট হাউসের সামনে, এটা কি আপনারা মনে করেন যে মধ্যপ্রাচ্যের সাথে এই সমস্ত ঘটনার কোনো যোগসাজশ আছে, নাকি রাজনৈতিক বা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার দলের লোকজন এই ধরনের নাটক মঞ্চায়িত করছে? আপনাদের কি মনে হয়? হরমুজের যুদ্ধের টান টান উত্তেজনা, নতুন কোনো বড় সংঘাতের আলাদা অধ্যায়। আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন এবং অফিস ভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক কিশোর আহত হয়েছে। ঘটনাটা যে খুব বড় তা কিন্তু নয়, একজন কিশোরের আহত হওয়ার ঘটনা, কিন্তু এর পেছনের ঘটনা বা পেছনের যে সমস্ত প্রেক্ষাপট এগুলো আলোচনা যদি করা হয় তাহলে মনেই হবে বা ধারণা করাই যেতে পারে যে এটি আসলে অনেক বড় কিছু প্লটের অংশ। যেমন হোয়াইট হাউসের সামনে যখন গোলাগুলির ঘটনা ঘটছে, এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এর মানে দাঁড়াচ্ছে আমেরিকার সিকিউরিটি এজেন্সি, যারা যে সমস্ত নিরাপত্তা সংস্থা হোয়াইট হাউসের নিরাপত্তা দিয়ে থাকে, তাদের গাফলতির একটা লুফহোল, একটা তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাচ্ছে। পাশাপাশি এইরকম একটা জায়গায় একজন ব্যক্তি, বন্দুকধারী একজন ব্যক্তি এসে ঘোরাঘুরি করছে, তাকে সন্দেহ করার পরে পোশাকধারী নিরাপত্তা রক্ষীরা এসে তার সাথে গোলাগুলি করছে, তাকে আটক করছে। এগুলো কিন্তু একেবারে সাধারণ কোনো ব্যাপার নয়। এই ঘটনা কখন ঘটেছে? জাস্ট তার এক সপ্তাহ আগে হোয়াইট হাউসের যে সমস্ত রিপোর্টার নিউজ কভার করেন, তাদের একটি ডিনার পার্টিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা মন্ত্রীরা ছিলেন। সেই অনুষ্ঠানে যখন গোলাগুলির ঘটনা ঘটেছে এবং যা নিয়ে সারা বিশ্ব তোলপাড় হয়েছিল, ঠিক সেই রকম একটা সময়ে আজকে নতুন করে ঠিক এক সপ্তাহ পরে এসে এই ঘটনা ঘটল। হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটল। আগের দিন কিন্তু হোয়াইট হাউসের সামনে না, সেটা একটা আলাদা হোটেলে। আজকে কিন্তু হোয়াইট হাউসের খুব কাছাকাছি। ফলে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখার সুযোগ আছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ঘটনার বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি আসলে ডোনাল্ড ট্রাম্পের লাইফ থ্রেটেনিং, অর্থাৎ জীবনের ঝুঁকি আছে, এই রকম কোনো ঘটনা ঘটলো। এখনও মার্কিন নিরাপত্তা রক্ষী বা নিরাপত্তা এজেন্সিগুলোর পক্ষ থেকে এ বিষয়ে পরিষ্কার বক্তব্য আসেনি। আমি আগেই বলেছি যে কিছুদিন আগে একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ডিনারে ছিলেন, সেই জায়গায় গোলাগুলির পরে এক সপ্তাহ পরে আজকের এই ঘটনা ঘটছে। ডোনাল্ড ট্রাম্পের উপর বা হোয়াইট হাউসের কাছে এই সমস্ত গোলাগুলির ঘটনা যখন ঘটছে, তখন কিন্তু ইরানের সাথে আমেরিকা ভয়াবহ রকমের একটা যুদ্ধ করেছে এবং যুদ্ধ পরিস্থিতির ভেতরে আছে। হরমুজ প্রণালীতে কিন্তু প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে। গতকাল হরমুজ প্রণালীতে ইরান এবং আমেরিকার মধ্যে কিন্তু ছোটোখাটো পর্যায়ের একটা সংঘর্ষ হয়ে গেছে। ইরান আমেরিকার যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, আবার কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে মার্কিন জাহাজের আশপাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে এবং তারা চলে গেছে। পরবর্তীতে আমেরিকা ইরানের দুটি ছোট কার্গো বোটে হামলা চালিয়েছে, যে ঘটনায় 5 জন নিহত হয়েছে। এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের তেল টার্মিনালে ইরান হামলা চালিয়েছে। এ নিয়ে বেশ একটা প্রচণ্ড রকমের উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। ঠিক সেই সময় হোয়াইট হাউসের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটল। এই ঘটনার পেছনে যাই থাকুক না কেন, অবশ্য অনেকে এমন বিশ্লেষণ দিচ্ছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার রাজনীতিতে প্রচণ্ড চাপের ভেতরে আছে। শুধু তাই না, তার প্রতি জনমত জরিপের থেকে দেখা যাচ্ছে মাত্র 37% সমর্থন রয়েছে, অর্থাৎ 62%, 62-63% মানুষ, আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করছে না প্রেসিডেন্ট হিসেবে। আমেরিকার ইতিহাসে এর আগে 1974 সালে রোনাল্ড রিগানের জনমত এর চেয়ে নিচে নেমে গিয়েছিল। তার ডিসঅ্যাপ্রুভাল ছিল 66%, অর্থাৎ শতকরা 66% মানুষ রিগানকে পছন্দ করছিলেন না। আর
2009 সালে জর্জ বুশের জনসমর্থন, তার প্রতি জনসমর্থন ভীষণভাবে কমে গিয়েছিল। তখন তার ডিসঅ্যাপ্রুভাল ছিল 61%, অর্থাৎ 61% মানুষ প্রেসিডেন্ট বুশকে পছন্দ করছিলেন না। এখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থা জর্জ বুশের চেয়ে আরও খারাপ, 62% মানুষ তাকে পছন্দ করছে না। এই অবস্থায় কিন্তু সামনে মধ্যবর্তী নির্বাচন, এবং আমেরিকার গণমাধ্যমগুলোতে একেবারে প্রচুর পরিমাণে খবর আসছে যে মধ্যবর্তী নির্বাচনে, মিড টার্ম ইলেকশন নভেম্বরে, এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির একেবারে ভরাডুবি হবে। গতকাল এমন খবর দেখলাম, CNN এই খবর দিয়েছে যে রিপাবলিকান দল আগামী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির প্রস্তুতি নিচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলে যদি ভরাডুবি হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট মোটামুটিভাবে কনফার্ম। আমি আজকেই খবর দেখলাম, একজন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান তিনি পরিষ্কার করে বলছেন ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা উচিত, তাকে ইমপিচ করতে হবে এবং এই ব্যাপারে প্রস্তুতি নেওয়া দরকার। এবং আমি বিশ্বাস করি মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলে ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টের মুখে পড়বেন। তিনি যে করেই হোক আমেরিকার ক্ষমতা ধরে রাখতে চাইছেন, কিন্তু সম্ভবত সেই পরিস্থিতি তার সামনে আর থাকবে না। এইরকম একটা প্রেক্ষাপটে তার উপরে গুলির ঘটনার নাটকও হতে পারে, নাটকও সাজানো হতে পারে। এটা সস্তায় জনপ্রিয়তা কেনার চেষ্টা, জনপ্রিয়তা নিজের পক্ষে আনার চেষ্টা, যে দেখো আমি ভালো কাজ করছি বলেই শত্রুরা তাকে হত্যার চেষ্টা করছে, তার জীবন ঝুঁকির মুখে পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ঘটনা দিয়ে তিনি মূলত মার্কিন জনমত তার পক্ষে নিতে চাইছেন, কিন্তু আসলে সেই জনমত তার পক্ষে যাবে কিনা সন্দেহ। কারণ যে জরিপে বলা হচ্ছে যে 62% মানুষ ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করেন না, সেই জরিপেই বলা হচ্ছে দলমত নিরপেক্ষভাবে যে সমস্ত মানুষ আছে এই আমেরিকা, অর্থাৎ যারা রিপাবলিকান দলও করে না, ডেমোক্র্যাট দলও করে না, ভাসমান সুইং ভোটার, তাদের শতকরা 25% মাত্র ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করে। তার মানে 75% মানুষ তাকে পছন্দ করে না, সাধারণ মানুষ। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প জনমত নিজের পক্ষে আনার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বা নাটক সাজাতে পারেন, এমন বিশ্লেষণ কিন্তু পশ্চিমা গণমাধ্যমে, আমেরিকান গণমাধ্যমেই আছে। তো দেখা যাক আসলে কি ঘটতে যাচ্ছে, কি হচ্ছে, বিচ্ছিন্ন কোনো ঘটনা নাকি সত্যিই মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে তার সাথে এই সমস্ত ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে, এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে একথা ঠিক, ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা যে সমস্ত কাজ করেছে, বিশেষ করে বেসামরিক স্থাপনায় যে সমস্ত হামলা চালিয়েছে, বা এই যে স্কুলের ঘটনা, মিনাপ শহর যে গার্লস স্কুলে যে যুদ্ধের প্রথম দিনে হামলা এবং 170 জন শিশু এবং শিক্ষক শিক্ষিকা নিহত হলেন, এই ঘটনাটা কিন্তু বিশেষভাবে নাড়া দিয়েছে সারা বিশ্বে। তো এই রকম ঘটনার প্রেক্ষাপটে কোনো কোনো সময় এমনও হতে পারে যে অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে একটা অঘটন ঘটানোর চেষ্টা করে থাকতে পারে। আমরা জানি না আসলে কোনটা কি, হয়তো সময় গেলে আরও বোঝা যাবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্ত ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। রাজনৈতিক উদ্দেশ্যটা কি সেটা আমি দীর্ঘ সময় ধরে বললাম। এবার আসি একটু হরমুজের দিকে। হরমুজের দিকে যা ঘটছে, গতকাল যা ঘটেছে আপনারা সবাই জানেন, এবং আমি গতকাল রাতে যখন ভিডিও আপলোড করলাম, তারপরে সৌদি আরব থেকে, বাহরাইন থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে, কাতার থেকে অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন, কমেন্টে জানিয়েছেন যে ভাই আমি কাতার থেকে, সৌদি আরব থেকে, সংযুক্ত আরব আমিরাত থেকে বা বাহরাইন থেকে দেখছি এখন এই যে ক্ষেপণাস্ত্র আসছে বা ক্ষেপণাস্ত্র সতর্ক সংকেত আসছে, মেসেজ আসছে মোবাইলে, এই যে হামলা হচ্ছে, এরকম নানান কথা জানিয়েছেন। আমি সবাইকেই বলবো আপনারা সবাই আল্লাহর রহমত কামনা করবেন এবং সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। যে সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলা দরকার সেই বিষয়গুলো এড়িয়ে চলবেন, যে বিষয়গুলোর সাথে কম সহযোগিতা করা দরকার সেগুলো সহযোগিতা করবেন, কারণ আপনাদের জীবন জীবিকা এবং আপনাদের জীবনের নিরাপত্তার তো প্রশ্ন আছেই। সেই জায়গা থেকে আপনারা আপনাদের মতো করেই সব কিছু মেনটেন করবেন, এইটা আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে। সাথে সাথে কালকের ঘটনা আপনারা নিশ্চয়ই জানেন যে
ইরানে আমেরিকা দুটো যুদ্ধজাহাজের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। পরে আমেরিকা সেখান থেকে জাহাজ সরিয়ে নিয়েছে। তারপরে ইরানের উপর বলতে হরমুজ প্রণালীতে দুটো ছোট কার্গো বোটের উপর হামলা চালিয়েছে এবং তাতে 6 জন নিহত হয়েছে। আমেরিকা দাবি করেছিল যে আইআরজিসি 6টি স্পিড বোট তারা ডুবিয়ে দিয়েছে, কিন্তু আইআরজিসি একদম সুস্পষ্ট করে বলেছে যে তাদের একটা বোটও ডুবেনি, তাদের উপর হামলা হয়নি। এই দুটো বোট ছিল সাধারণ ছোট কার্গো বোট। ওমানের একটা দ্বীপ থেকে হরমুজ প্রণালীর কাছাকাছি আর একটা দ্বীপে যাচ্ছিল এই কার্গো বোট দুটো। তো এই ঘটনার পর সংযুক্ত আরব আমিরাতের উপরে বিশেষ করে ফুজাইরা বন্দরের যে তেল টার্মিনাল, সেই তেল টার্মিনালের উপরে বেশ ভালো রকমের একটা হামলা চালিয়েছে ইরান গতকাল রাতেই। সেই খবর আপনারাই আমাকে দিয়েছেন বলা যায়। তো এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কিন্তু প্রচণ্ড রকমের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং যে কোনো সময় ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধবিরতি একদম সরাসরি ফরমালি ভেঙে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গতকাল সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে যুদ্ধবিরতি কি এখনও বহাল আছে কিনা। তিনি এই ব্যাপারে মন্তব্য করতে, মতামত দিতে রাজি হননি। তিনি বলেছেন যে এই ব্যাপারে আমি কিছু বলবো না। তার মানে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এমন একটা আশঙ্কা আছে। আর যুদ্ধবিরতি ভেঙে যাওয়া মানেই কিন্তু বড় ধরনের সংঘাত। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি হুমকি দিয়েছেন যে ইরানের বাহিনীকে, ইরানের সামরিক বাহিনীকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। তাই ইরানের সামরিক বাহিনীকে মুছে ফেলতে গেলে ইরান তো আর চুপচাপ বসে থাকবে না। ইরানও বলেছে যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত এবং সব মিডিয়াতে খবর আসছে যে ইরান ভেতরে ভেতরে একদম পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে পরিস্থিতি খুবই নাজুক। যে কোনো মুহূর্তে আবার বড় ধরনের সংঘাত, যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তবে আমি বলি, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যুদ্ধটা হবে একেবারে চূড়ান্ত যুদ্ধ। এই যুদ্ধের ভেতর দিয়ে ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে শেষ বোঝাপড়াটা করবে। এবং এটাও ঠিক যে ইরান যখন শেষ বোঝাপড়া করতে যাবে আমেরিকা এবং ইসরায়েলের সাথে, তখন অবশ্যই তারাও ইরানের উপরে একইভাবে হামলা চালানোর চেষ্টা করবে। এর মানে দাঁড়াবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ রকমের একটা যুদ্ধ হবে যদি যুদ্ধবিরতি ভেঙে যায় এবং যুদ্ধ শুরু হয়। এবং ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে তারা কোনো ছোট যুদ্ধে যাবে না, ছোট যুদ্ধবিরতিতে যাবে না। এবং এবার যদি শুরু হয় যুদ্ধ, তাহলে তারা এর চূড়ান্ত অবস্থা না দেখে শেষ করবে না। এই অবস্থায় হরমুজ প্রণালীর যে টেনশন, সেই টেনশন কমানোর কোনো উদ্যোগ নেই বা সেই হরমুজ প্রণালীকে স্বাভাবিক করার কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি আমেরিকা। বরং আমেরিকা গতকাল প্রজেক্ট ফ্রিডম নামে যে অপারেশন শুরু করেছে, যে তারা যে কোনো জাহাজকে স্কট দিয়ে পার করে দেবে, কিন্তু আসলে সেটা হচ্ছে না। বরং ব্লকেটটা আরও শক্তিশালী হলো, জোরালো হলো। কারণ যুদ্ধ পরিস্থিতি থাকলে তো জাহাজ যাবে না সেখানে। ফলে সারা বিশ্বে তেল গ্যাসের জ্বালানির দাম বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে এবং বিশ্বের সংকট ক্রমেই মারাত্মক রকমের দানা বাঁধার অবস্থায় যাচ্ছে। এরই মধ্যে ইউরোপের এয়ারলাইন্সগুলো সতর্ক সংকেত জারি করেছে যে কোনো পরিস্থিতির জন্য তাদের প্রস্তুত থাকা দরকার। তার মানে যাত্রী পরিবহন এবং যাত্রী ভাড়া বৃদ্ধি সমস্ত সব কিছু একটা নেগেটিভ সিচুয়েশনে চলে যেতে পারে। এর মধ্যে আমেরিকায় কিন্তু একটা এয়ারলাইন্স তাদের অপারেশন টোটালি বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে বিশ্ব খুব সহজে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে সংকট, এই সংকট থেকে সহজে মুক্তি পাবে বিশ্ব, এটা ভাবার কোনো কারণ নেই। এর ভেতরে ইরান এবং আমিরাতের ভেতরে নতুন করে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রচণ্ড রকমের মারমুখী অবস্থান দুই দেশ এখন আছে। এবং ইরান একদম পরিষ্কার করে বলেছে যে ছোটোখাটো ভুল করলে আমিরাতের একদম প্রতি ইঞ্চি ভূখণ্ড তামা করে দেওয়া হবে। এই সমস্ত প্রেক্ষাপট থেকে একদম বলার যথেষ্ট সুযোগ আছে, কারণ আছে। কোনো মতেই এই সংকট সহজে শেষ হচ্ছে না, সমাধান হবে না। তবে আমরা অপেক্ষায় থাকি, যদি এর ভেতর থেকে কোনোভাবে কূটনীতির সুবাতাস বয়ে আসে, যদি কোনোভাবে শান্তির কোনো সুবাতাস বয়ে যায়। কারণ পাকিস্তানের পক্ষ থেকে এখনও একটা শান্তিপূর্ণ চুক্তির চেষ্টা চলমান আছে। এই চেষ্টার সাথে আরও অনেক দেশ যুক্ত আছে। তাদের এই প্রচেষ্টা সফল হয় কিনা আমরা একটু দেখি। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কী। ডোনাল্ড ট্রাম্পের উপরে যে
গোলাগুলির যে ঘটনা ঘটলো হোয়াইট হাউসের সামনে, এটা কি আপনারা মনে করেন যে মধ্যপ্রাচ্যের সাথে এই সমস্ত ঘটনার কোনো যোগ সাজশ আছে, নাকি রাজনৈতিক বা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার দলের লোকজন এই ধরনের নাটক মঞ্চায়িত করছে? আপনাদের কি মনে হয়? অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।